সকল জল্পনা কল্পনার অবসান ঘটে গেছে। ভারতের পরাজয় হয়ে গেছে। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বিজয় লাভ করলেন। সীমান্ত অঞ্চলে ভারতের প্রায় 10 জন সেনা নিহত হয়েছে। রকেট বৃষ্টিতে তছনছ হয়ে গেছে। মানে প্যান্টের মধ্যে ভিজা ভিজা ফিল করতেছে, ডরে আমাশা হওয়ারই কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় পারমাণবিক মেশিনটা মারতে যাচ্ছে, সবকিছু সেট আপ রেডি। আর এই সেট আপের খবর পেয়ে দূতাবাস বন্ধ করেছে। শুভেন্দু বাবু, আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো। এখানে আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষটাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি। আসিফ নজরুলকে নিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন, আমি সেই বক্তব্য নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই সময়ে যে সরকারের মূল ভরসা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, উনাকে যদি ভারতীয় চোর বা রয়্যাল এজেন্ট হিসাবে আখ্যায়িত এবং সার্টিফাই করা হয়, তাহলে আমরা বসে থাকতে পারি না বাংলাদেশের মানুষ। আমরা চাই সেনাবাহিনীর জেনারেল ওয়াকা সাহেব আপনি একটা বিবৃতি দেন এবং এটা দিতেই হবে। সাংবাদিক ইলিয়াস ভাই একটা ভিডিও বানিয়েছেন, তার চ্যানেলে রিলিজ করেছেন, যেটা নিয়ে বাংলাদেশে তোলপাড়। একেবারে টপ টু বটম, চায়ের দোকান থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে সেনা সদর থেকে শুরু করে বিমান বাহিনীর সদর দপ্তর থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। সূর্য ওঠার আগেই শোনা গেল, জানা গেল যে মুন্নির সাহাকে পুলিশ ছেড়ে দিয়েছে, তার পরিবারের জিম্মায় দিয়ে দিয়েছে। কার আঙ্গুলের ইশারায় এটা করা হলো? আইনের কোন প্রসিডিওর মেনটেন করে, কোন প্রসিডিওর মেনে তাকে ছেড়ে দেওয়া হলো? বিষয়টাকে অন্যভাবে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সবচেয়ে বড় চিরশত্রু হিসাবে খ্যাত পাকিস্তান, আর সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে এবার বৈঠকে বসার ঘোষণা দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এটা একদম উচিত শিক্ষা হয়েছে। টেনশনে থাকা দরকার যে বাংলাদেশে পাকিস্তানের আধিপত্য কোন লেভেলে যায়। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আপনারা ভিডিওর থাম্বনেল থেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর সব গোপন তথ্য ফাঁস করা হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই রকম আরো নিউজ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। শুভেন্দু বাবু, আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো। এখানে আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষটাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি। ভারতের অনেক নেতা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আমি দেখেছি। আপনার ভারতে আপনার রাজনীতি আপনি হারাবেন। সময় থাকতে ভালো হয়ে যান। হাসু আপাকে আপনারা আশ্রয় দিয়ে উস্কায়েন না ভাই, সম্পর্ক ভালো রাখেন, আমরা আপনাদের সাথে সম্পর্ক ভালো রাখবো। আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান, পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন। আপনাকে ডান দিক থেকেও গুলি করবো, বাম দিক থেকেও গুলি করবো, আমরা করেন, এক করেন আপনারা। এখন ভাই দেখলাম আমার বাংলাদেশের পতাকা ভারতের বাংলাদেশের দূতাবাসের সামনে পুড়ে ফেলা হয়েছে। আপনারা কি বলতে চান আমাদেরকে? আমাদেরকে উগ্রতা ছড়াতে চান? আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই, আমরা ভালোবাসতে জানি। কিন্তু তাই বলে এ নয় আমরা নরম, এ নয় আমরা শক্তিশালী। আমরা দেখছি আপনারা কি করেন। আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি। কিন্তু আমরা যখন দেখব আপনি আমার গায়ের উপর উঠে আমাকে গুলি করার জন্য বসে শুরু করেছেন, আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো এখানে। শুভেন্দু বাবু, আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষটাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি। আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশে 90% মুসলমান। ছোটোবেলা থেকে আপনার আসসালামু আলাইকুম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধরনের নানা স্লোগান শুনে শুনে আমি বড় হয়েছি। এখন আমি ছোটোবেলায় আমাকে লোকে নানাভাবে বলতো যে এরা তো মুসলমানরা অনেক উগ্র, এদের সাথে চলিও না, এভাবে আমাকে নানা কথা বলতো। এখন আমি যখন আমাদের গণ অধিকার পরিষদের এক প্রোগ্রামে জামাতের সেক্রেটারি, নামটা ঠিক আমার মনে নেই, ওনার সাথে যখন আমি ছবি তুলেছিলাম এবং তার সাথে বসে যখন আমি খাবার খেয়েছি, তখন অনেকেই আমাকে বলেছিলেন তুমি কি মুসলমান হয়ে গেছে কিনা। আমাকে এই প্রশ্ন অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেছে এবং আমার নামে এরকম নানা প্রপাগান্ডা ছড়িয়েছে আমি মুসলিম হয়ে গেছি। শোনেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলা মানে এই না যে আমি মুসলমান হয়ে গেছি। আমি সালাম দিয়েছি। সালাম আপনাদের মুসলমানদের একটা কৌশল বিনিময়ের একটা অংশ। যেমন ইংরেজরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, হ্যাঁ, যেমন আমরা যারা অন্যান্য হিন্দু ধর্মের মুসলমান ধর্মের বাইরে আমরা যারা আছি আমরা বলি ভাই নমস্কার, আদাব, এভাবে বলি। ঠিক মুসলমানদেরও একটা কৌশল বিনিময় হচ্ছে আসসালামু আলাইকুম দেওয়া, তাই না? এখন সালাম দিলেই যদি আমি মুসলমান হয়ে যায়, তাহলে বাংলাদেশে অনেক হিন্দু ভাই আছে সালাম দেন, অনেক বৌদ্ধ ভাই আছে সালাম দেন, হ্যাঁ, এরা তাহলে প্রত্যেকেই মুসলমান হয়ে গেছে ভাই। ঠিক আছে, এখন আমি কেন আজকে সাইফুল ভাইয়ের পক্ষে দাঁড়িয়েছি? আমি সত্যের পক্ষে থাকতে পছন্দ করি। আমাদেরকে দেখেন, যারা কিনা 2022 সালে আমি প্রেস ক্লাবে দাঁড়িয়ে এই কথা আমি বলেছিলাম, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এই কথা আপনারা সবাই শুনেছেন। এই কথা বলেছিলাম কেন? যারা কিনা লম্বা লম্বা
দাড়ি মুস্তাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সাদা পাঞ্জামে মাথায় টুপি পরে, এদেরকে হাসিনা করতো কি সুন্দর অপশন জঙ্গি। আর আমরা যারা পাহাড়ি ছিলাম, আমার চেহারা লোক হলে তো আর বলা কথা নাই, পাহাড়ি সন্ত্রাসী উপজাতি এই নানা টকমা দিয়া মনে করেন আমাদেরকে দমাতো। ঠিক আছে, এখন সময় এসেছে আমাদের এই যে 2024 সাল ভাই, ডিজিটাল যুগ। এখন আপনার কথা আমার কথা আপনার মানে ইজিলি আপনার মনের ভাব আমার মনের ভাব প্রকাশ করার অনেক মাধ্যম আছে এখন। এই যে আমরা যদি প্রকৃতপক্ষে আমরা যদি বাংলাদেশের সার্বভৌম রক্ষা করতে চাই, তাহলে আমাদের উচিত হবে আমরা নিজেদেরকে আগে বাংলাদেশের পরিচয় বড় করি, বাংলাদেশের চেতনায় আমরা নিজেদেরকে উজ্জীবিত করি। এখন মুসলমান ভাইদেরকে পশ্চিমা বিশ্ব মানে আপনারা হয়তো বুঝতে পারছেন, মুসলমানদেরকে ব্যবহার করছে। এখন আমার মুসলমান ভাইরাও এটা জেনে না জেনে ওই ফাঁদে পা দেয়। আমরা ভালোবাসতে জানি, কিন্তু তাই বলে এ নয় আমরা নরমে নয়, আমরা শক্তিশালী। আমরা দেখছি আপনারা কি করেন, আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি। ইলিয়াস হোসেন উনি যে ভিডিওতে যে তথ্য দেখিয়েছেন যে আপনার এই ডক্টর আসিফ নজরুলকে নিয়ে, মনে রাখবেন ইট ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট দিস গভর্নমেন্ট ইজ নট রানিং বাই ডক্টর মোহাম্মদ ইউনূস, ইট ইজ রানিং বাই আসিফ নজরুল। এবং তারা মনে করেন যত উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে সব ডক্টর আসিফ নজরুল উনি দিয়েছেন। সুতরাং উনার উপরে অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত খুব হতাশা বা ক্ষুব্ধ তারা হয়েছেন বিভিন্নভাবে, সেটা আমরা দেখেছি। কিন্তু গতকালকের ভিডিওতে উনি যে তথ্যটা উপস্থাপন করেছেন, উনি ক্লিয়ারলি বলেছেন হি ইজ অ্যান এজেন্ট অফ ইন্ডিয়ান র অর ইন্ডিয়ান অথরিটি। এটা একটা গুরুতর তথ্য অভিযোগ। আমরা চেয়েছিলাম ডক্টর আসিফ নজরুল যেন এই বিষয়টাকে উনি সত্যিকার অর্থে উনাকে কথা বলতে হবে। অন্য ক্ষেত্রে যদি হতো তাহলে আমরা বলতাম যে কথা না বললেও হয়তো হবে, তবে এই ক্ষেত্রে ওনার কথা বলা দরকার এবং উনি কথা বলেছেন। উনি একটা ভিডিও বা স্টেটমেন্ট দিয়েছেন, প্রত্যেকটা নিউজ পেপারে এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই তথ্যটা আসছে যে উনি বলছেন যে এটা মানুষ মিথ্যার কল্পনার রাজ্য, সেটাকে হার মানিয়েছেন মানে ইলিয়াস ভাই। উনি বলছেন যে এতটাই মিথ্যা যা কল্পনাতীত মিথ্যা, অর্থাৎ কল্পনাতেও নাই সেই মিথ্যাটাই উনি এখানে উপস্থাপন করেছেন। প্রশ্ন হলো আমরা কাকে বিশ্বাস করবো? বাংলাদেশের মানুষ ইন এ লিম্বো রাইট নাও, কাকে বিশ্বাস করবে? এদিকে ইলিয়াস হোসেন একজন পপুলার ইউটিউবার আপনারা জানেন, তো সুতরাং উনি ভিডিও উপস্থাপন করে প্রায় সময় তথ্য 100% না হলেও কোনো ভিডিওতেই যে একদম তথ্য সত্য নাই তা তো আমরা বলতে পারবো না, কিন্তু উনি 21শে আগস্ট গ্রেনেড হামলা, খালাসের রায় শুনে বাবরের স্ত্রী বললেন আলহামদুলিল্লাহ। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রবিবার 1 ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার পর লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান বলেছেন, দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছি, এ কারণে মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এই সময় বাবরের স্ত্রী বলেন, এতদিন অপেক্ষা করা যে কি কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবে। আদালত আমাদের ন্যায় বিচারে দিয়েছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে রবিবার 1 ডিসেম্বর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে 4 দিন আপিলের পর শুনানি হয়। গত 21শে নভেম্বর এই মামলায় খালাস চেয়ে করা আপিলের ও ডেট রেফারেন্স শুনানি শেষ হয়। রবিবার বেলা 11টার কিছু আগে শুরু হয় রায় পড়া। এরপর পৌনে 12টার দিকে রায় ঘোষণা করেন হাইকোর্ট। খালাস দেওয়া হয় সব আসামিকে। সেই সঙ্গে এই মামলাটিও অবৈধ ছিল বলে জানান আদালত। প্রায় 6 বছর আগে বিচারক কার্য আদালতের রায়ের পর ডেট রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শুরু হয় 2022 সালের 4 ডিসেম্বর। গত 1.5 বছরে বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই মামলার শুনানি হয়েছে।